Besh. So let me begin this class. This is my second class on translation studies. My third class on translation studies. In the first class, I have introduced you with the syllabus of the translation studies. In the second class of the translation studies, I have talked with you about the definition of translation, what is translation studies. I have also discussed with you about the source language and about the target language. And apart from that, I have also discussed with you Saussure's theory of the signifier and the signified, and how his theory of the signifier and signified contribute toward the translation studies. And I have also talked about various kinds of translations like interlingual translation, intralingual translation, and intersemiotic translation. Talking about the different kind of translations, different schools of the translation studies, I have discussed with you with the concept of equivalence, samanata. So translation is basically a practice of developing a kind of equivalence between the source language and the target language. যে ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট করছি আর একটা ল্যাঙ্গুয়েজের, তার মধ্যে একটা সমানত্ব রাখা, একটা ইকুইভ্যালেন্স রাখা হচ্ছে ট্রান্সলেশনের মূল লক্ষ্য। তো এতদূর অবধি মোটামুটি ট্রান্সলেশন আমি পড়িয়েছিলাম। আজকে আরো কিছু টেকনিক্যাল আসপেক্টস অফ দ্য ট্রান্সলেশন স্টাডিজ পড়াবো অ্যাবাউট দ্য ভেরিয়াস স্কুলস। সো লেট মি বিগিন। সো বিফোর বিগিনিং তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের আর আগের দিনের ক্লাস নিয়ে বা কোনো কনসেপশন নিয়ে কোনো বেসিক কোনো প্রশ্ন রয়েছে কিনা? স্যার ইকুইভ্যালেন্সটা একবার বলবেন। ইকুইভ্যালেন্সটা একবার বলবো। বেশ, আর কিছু না? স্যার ভার্বাল সাইন আর নন ভার্বাল সাইনটা কি একবার বোঝাবেন? বোঝাবো। বেশ বেশ। আচ্ছা, আগে যেহেতু ভার্বাল সাইন এন্ড নন ভার্বাল সাইন ইজ আ বেসিক কনসেপ্ট, আগে ওটা বলে দিই। ফার্স্ট অফ অল, language is a sign system. Clear? The language that we speak daily is basically a system of signs. Language is nothing as an internal or integral part, because it's definitely integral part of the human life. But language actually humanly created a phenomena. কেউ একজন ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করেছে, কেউ বা কোনো একটা পার্টিকুলার কমিউনিটি। এবার সেই লিঙ্গুইস্টিক যে সিস্টেম, তার যে সাইন সিস্টেম, সেটা আমরা প্রত্যেকে ফলো করছি, ফলো করতে বাধ্য। যেটা আমি আগের দিন বলছিলাম যে গাছের সঙ্গে, মানে আমি যে বলি গয়াকার ছ, তার সঙ্গে যে গাছ, যে ট্রি, তার কোনো ডাইরেক্ট রিলেশন নেই। কারণ তাহলে তো সারা পৃথিবীর লোকই তাকে গাছ বলতো, বলে না তো? জাপানিজরা অং পংচুং বলে, ফ্রেঞ্চরা অন্য কিছু বলে, ব্রিটিশরা ট্রি বলে। ফলে বুঝতেই পারছো প্রত্যেকটাই সাইন সিস্টেম, আঁকা ঝোঁকা, যার মাধ্যমে সেই নামগুলো দেওয়া হয়েছে। এবার এই সাইন সিস্টেমের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল। সো হোয়াট ইজ ভার্বাল সাইন সিস্টেম? ভার্বাল সাইন সিস্টেম হচ্ছে যেখানে বেসিক্যালি ইজ ল্যাঙ্গুয়েজ, যার থ্রু দিয়ে আমি কমিউনিকেট করছি। গোলাপ এখানে এসো, খেতে বসো, দ্যাট ইজ ভার্বাল মোড অফ কমিউনিকেশন। ভার্বাল মোড অফ কমিউনিকেশন ক্যান বি ট্রান্সলেটেড। আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বললাম সেটা ফ্রেঞ্চ, জাপানিজ, উর্দু, পাঞ্জাবি, যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা পসিবল। বাট নন ভার্বাল মোড অফ কমিউনিকেশন পসিবল নয়। এবার নন ভার্বাল মোড অফ কমিউনিকেশনের অনেকগুলো টেকনিক্যাল আসপেক্ট রয়েছে। কি কি আমরা একবার দেখে নিই। এটা আমি আগের দিনে পড়াইনি। জেনারেলি তোমাদের নন ভার্বাল মোড অফ কমিউনিকেশন মানে আলাদা করে লাগে না, কিন্তু তোমরা জেনে রেখে দাও। কমিউনিকেশন আচ্ছা, নন ভার্বাল মোড অফ কমিউনিকেশনস এর দু তিনটে ভাগ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে কাইনেসিক্স। মনে থাকবে, KINESICS। কাইনেসিক্স ইজ এ নন ভার্বাল মোড অফ কমিউনিকেশন হুইচ ইনক্লুডস ইউর ফেশিয়াল এক্সপ্রেশনস। আমার ভালো লাগছে না, আই ডোন্ট লাইক দিস। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমাকে? প্রেজেন্টেশনটা অফ করে আপনার কাছে যেতে হচ্ছে, তবে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা করো, আমার কাছে গিয়ে ওটাতে পিন করো, তাহলে আর প্রেজেন্টেশন। ও হ্যাঁ, ওই দেখো পাশে পিনের চিহ্ন আছে।
হ্যাঁ হ্যাঁ করেছি। আর একটা বলুন, কি বলছো কি বলছো কি আরেকবার বলছো? বলুন কি? হ্যাঁ বলছি বলছি। সো কোনটা বলবো? ওই পিনের চিহ্নটা, পিনের সাইন আছে ওখানে দেখে। সাইড পেজে ও এটা বলছি। হ্যাঁ। So non-verbal communication includes various kinds of facial expressions, the tone, the pitch, the voice, the gestures displayed through the body language. তাকে বলে কাইনেসিক্স, KINESICX। কাইন মানে কি? কাইন মানে স্পিড, কাইনেটিক্স থেকে এসছে, মানে রিলেটেড উইথ দ্য মুভমেন্ট, উইথ দ্য বডি মুভমেন্ট। আমার গলার স্বর, আমার ফেসিয়াল এক্সপ্রেশন, আমার জেস্টার আমার পছন্দ হচ্ছে না, তুমি ওদিকে যাও, এগুলো ইট ইজ নট সাবজেক্ট টু ট্রান্সলেশন। ইট ইজ নোন অ্যাজ নন ভার্বাল কমিউনিকেশন। যে কোনো টেক্সটের মধ্যেই নন ভার্বাল কমিউনিকেশন থাকে। কেন? কারণ অনেক কিছু জেস্টার থাকে যেগুলো টেক্সটের স্পিরিটের মধ্যে প্রথিত হয়ে থাকে, সেগুলোকে বুঝে নিতে হয়। এছাড়াও এক ধরনের কমিউনিকেশন রয়েছে যাকে বলা হয় প্রক্সিমিক্স। প্রক্সিমিক্স মিনস ফিজিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য কমিউনিকেটর। হিউজ ডিস্টেন্স তোমার সঙ্গে আমার থাকার জন্য আমি একটা স্পেসিফিক জেস্টার দিয়ে বললাম এটা আমার চাই, প্রক্সিমিক্স। এটা ছাড়াও একটা আছে ট্যাকটাইল, যেখানে ছুঁয়ে দেখে বলা হয়। ট্যাকটাইল মানে যেখানে স্পর্শ করা যায়। ফর এক্সাম্পল, যারা অন্ধ, দোজ হু আর ব্লাইন্ড, তারা কিভাবে পড়ে? ব্রেইল পদ্ধতিতে পড়ে, যে পদ্ধতিতে অক্ষরগুলো অনেকটা উঁচু উঁচু থাকে, যেখানে হাত দিয়ে বোঝা যায় যে অক্ষরটা তো উঁচু। দিস ইজ নোন অ্যাজ ট্যাকটাইল। তাহলে কাইনেসিক্স, প্রক্সিমেসিক্স এবং ট্যাকটাইল, এই বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে নন ভার্বাল মোড অফ কমিউনিকেশন হয়। আমার আমার খিদে পাচ্ছে, আমাকে ভাত দাও, নন ভার্বাল মোড অফ কমিউনিকেশন। সো জেস্টার্স, facial expressions, body language, movement of our body, so all these things falls under the non-verbal mode of communication, and we can divide non-verbal mode of communication into three parts. We can classify it into three parts: kinesics, proxemics and tactile. Clear? আচ্ছা, এবার আমি চলে আসি যেটা অনির্বাণ বলেছে। বেসিক্যালি ইট ইজ ইকুইভ্যালেন্স। Equivalence is the cornerstone of translation studies. It is a very important concept. Eugene Nida is the person who developed this concept later on. Generally, Eugene Nida is known as the father figure of the study of the equivalence theories. From the 1950s to the 1960s, ট্রান্সলেশনের থিওরিতে ইকুইভ্যালেন্স কথাটা খুব বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠে। এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়ান ফর্মালিজম ইজ আ পার্টিকুলার লিটারারি থিওরি স্কুল। তোমরা পরে জানবে 6th সেমিস্টারে পড়তে গিয়ে, যারা টেক্সটের ফর্ম্যালিস স্টাডি করতো। ফর্ম্যালিস মানে রিলেটিং টু ফর্ম, টেক্সটে কিরকম স্ট্রাকচার, তা দেখতে কিরকম, তার যে মানে নভেলের কি কি স্ট্রাকচার হতে পারে, বা একটা ড্রামার কি কি স্ট্রাকচার হতে পারে। একটা 5 অ্যাক্ট ড্রামা, অ্যাকশন উঠছে, ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছে, পড়ছে, দ্য গুস্তাভ গ্রেট হ্যাক্স পিরামিড। তো এই যে রাশিয়ান ফর্ম্যালিস থিওরি, তারাই ইকুইভ্যালেন্সের কথা প্রথম বলে। সো ইকুইভ্যালেন্স মানেটা কি? বেসিক্যালি ফর প্র্যাকটিক্যাল পারপাসেস ইকুইভ্যালেন্স মিনস সেমনেস। অর্থাৎ সোর্স ল্যাঙ্গুয়েজের টেক্সট থেকে যখন আমি টার্গেট ল্যাঙ্গুয়েজের টেক্সটে ট্রান্সলেট করছি, তার মধ্যে যেন একটা সমানত্ব থাকে। The objective of that all translation is to achieve the sameness, to replace a sign in the source text by a same sign in the target text. অর্থাৎ সোর্স টেক্সটের যে সাইনটা ইউজ করেছে তারই যত কাছাকাছি ইকুইভ্যালেন্ট একটা সাইন পাওয়া যায় টার্গেট টেক্সটের, সেই সাইন দিয়ে তাকে রিপ্লেস করাটাই হচ্ছে ট্রান্সলেশন স্টাডিজের মূল লক্ষ্য। যদিও the search of the equivalence is always already futile, কোনোদিনই সম্ভব হয় না। কোনোদিনই একটা গ্রিক ট্রান্সলেশন থেকে ইংলিশ ট্রান্সলেশনে এক্স্যাক্ট ট্রান্সলেট করা, বাট ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করা এক্স্যাক্টলি কখনোই সম্ভব হয় না। এই অসম্ভবের যে দূরত্বটা, সেটা সবসময় রয়েই যায়। ফর এক্সাম্পল, আমার পাটা ঝিনঝিন ধরেছে, ট্রান্সলেট করতে কি হবে? আমার পেটে ছুঁচো দৌড়চ্ছে, ট্রান্সলেট করো। আমি সুন্দর, আমি সুদূরেও পিয়াসী।
ট্রান্সলেট করতে পারবে সেটা রাবীন্দ্রিক ভাষা হয়ে যাচ্ছে, এগুলো খুবই কঠিন ট্রান্সলেশন করা। ন্যাচারালি লিটারেচার মানেই ডিফিকাল্ট, রাবীন্দ্রিক শুধু নয়, লিটারেচার মানেই ডিফিকাল্ট। তুমি যদি জীবনানন্দের যে কোনো লাইন দেখো, ধরো যাক আকাশ লীলা, তুমি ট্রান্সলেট করবে কি আকাশ লীলা, ঠিক আছে? ফলে বঙ্কিমচন্দ্রের যে ল্যাঙ্গুয়েজ আছে ওইগুলো খুব কঠিন, খুবই কঠিন, যে উপন্যাসে খুবই কঠিন। ফলে ট্রান্সলেশন ইজ ভেরি ডিফিকাল্ট। অনেক ক্ষেত্রে যদি তুমি সেই কালচারের কনোটেশন না জানো, সেখান থেকে তোমার কিন্তু ট্রান্সলেট করাটা খুবই মুশকিল হবে, বা সেই ভাষায় যখন তুমি ট্রান্সলেট করছো তার যদি কালচারাল কনোটেশনস তুমি না জানো, তাহলে তুমি ট্রান্সলেট অনেক সময় করতে পারবে না। আবার অনেকে দুটো ল্যাঙ্গুয়েজ জেনেও, ধরো অনেকেই ইংরেজিও জানে বাংলাও জানে, ধরো আমি জানি মোটামুটি ইংরেজি মোটামুটি বাংলা, কিন্তু ট্রান্সলেট করাটা কিন্তু খুবই অনেক সময় ডিফিকাল্ট একটা অ্যাক্টিভিটিতে পরিণত হয়, বিকজ এই ইকুইভ্যালেন্সটা রাখা যায় না। টকিং অ্যাবাউট ইকুইভ্যালেন্স, there are two kinds of equivalence. One is known as formal equivalence, another is known as dynamic equivalence. Formal equivalence always concentrates on the structure of the text, of the source text, যেখানে কি মানে এক্স্যাক্টলি একই ওয়েতে ফর্মটাকে রেখে ট্রান্সলেট করার যখন চেষ্টা করেন একজন অথর, তাকে বলা হয় ফর্মাল ইকুইভ্যালেন্স। ফর এক্সাম্পল, অ্যাজ অনির্বাণ রাইটলি মেনশনড, কাশিরাম দাসের মহাভারত, যেখানে মহাভারত যেটা একটা শ্লোকে লেখা, which is itself an expression of the poetry, rather epic poetry, সেই পোয়েটিক ফর্মেই যখন মহাভারতকে ট্রান্সলেট করা হচ্ছে, দ্যাট ইজ ফর্মাল ইকুইভ্যালেন্স, which emphasizes lot on the form. ফর্মালের মধ্যে কি থাকে, কোন ওয়ার্ডটা থাকে, ফর্ম মানে যেভাবে লেখা হয়েছে কাঠামো, রাইট? সেই একই ধরনের কাঠামোটাকে রিপ্রোডিউস করার চেষ্টা। কাশিরাম দাসের মহাভারত tries to replicate the কাঠামো of the previous মহাভারত, but রাজশেখর বসুর মহাভারত is written in the form of the prose form. বাচ্চাদের জন্য লিখেছেন মহাভারত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, আর অনেকে লিখেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন ছোটদের মহাভারত। ফলে সেখানে কিন্তু পুরোপুরি ট্রান্সলেশনটা অথেন্টিক নয়, অনেক সময় সেখানে ট্রান্সক্রিয়েশন হয়েছে, নট ট্রান্সলিটারেশন। ট্রান্সলিটারেশন is trying to exactly replicate the translation, while transcreation is where the translator is engaging his or her imagination inside the translation. অনুবাদের মধ্যে নিজের কল্পনা, নিজের সাহিত্য বুদ্ধি যখন কাজে লাগাচ্ছে, এক্স্যাক্ট ট্রান্সলেশন না করে যখন সেই কালচারাল যে অ্যাটমসফিয়ারটা সেটা ক্রিয়েট করার চেষ্টা করছে, নিজের মতো করে ভাবটা আনার চেষ্টা করছে। এটা স্যার, তাহলে আপনি যে কথাগুলো বললেন, যে লাইনটা বললেন যে জীবনানন্দের বা যে কারোর আর কি বাঙালি কোনো লেখকের, তাহলে তার সেই মানেটা যদি সেইভাবে না, মানে যে ট্রান্সলেট করবে সে নিজের মতো করে ট্রান্সলেট করতে পারে, তো মানে মানেটা নিজের মতো করে সহজ করে নিতে পারে, যাতে তারা অ্যাটলিস্ট বুঝতে পারে যে সাহেবরা যারা এটা পড়ছে যে সেই মানেটা কি। এবার দেখো, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এই ট্রান্সলেট অসম্ভব কথা, বনলতা সেনের লাইন, এই ট্রান্সলেট করার একটা অসম্ভব লাইন, একটা ব্যাপার। কারণ জীবনানন্দ যে সৌন্দর্যকে দেখে সেই কবিতাটা লিখছে, সেই সৌন্দর্য তো কোনোদিন দেখেনি সেই সাহেব। সেই শঙ্খচিল শালিকের দেশ, সেই সোনার বাংলা যেখানে রূপলি ফসল ফোটে বা সোনালি ফসল ফোটে, সেটা তো কিন্তু সাহেবের পক্ষে দেখা সম্ভবই নয়। সেখানে মাসের 8টা মাস হচ্ছে বর্ষাকাল, দিন রাত বৃষ্টি পড়ছে, সেখানে বরফ ঘেঁষা আলপস পর্বত। এবার সে কি করে জীবনানন্দের সেই বাংলাকে বুঝবে, আনলেস এন্ড আনটিল সে বাংলায় এসে থাকে অ্যাজ আ সাহেব? এটা তো বোঝা সম্ভব না। তাহলে সে শাব্দিকভাবে তো ট্রান্সলেট করবে, মানে যে ওই জিনিসটা যে থিমটা বুঝতে পারছে না। অ্যাবসলিউটলি, সেই সার্বিকভাবে দরকার হলে 2-1বার ভেঙে 3-4টে সেন্টেন্সে ট্রান্সলেট করবে। ফলে অনেক সময় নোটস এবং রেফারেন্স ইউজ করবে। মানে ধরা যাক কোনো একটা পার্টিকুলার বার্ড, ধরা যাক ড্যাফোডিল তোমরা দেখো নি ওয়ার্ডসওয়ার্থের, তোমরা ইমাজিন করে দিয়েছো। সেরকম একইভাবে শঙ্খচিল যদি কেউ না দেখে, তাহলে শঙ্খচিলের কাছে নোট দিয়ে তলাতে 1 মতো ছোট করে দিয়ে তলায় 1 বলে দিয়ে শঙ্খচিলের একটা ফিজিক্যাল ডেসক্রিপশন দেওয়া, যে কিরকম দেখতে। ইটস আ কাইন্ড অফ বার্ড হুইচ ক্যান বি ফাউন্ড ইন বেঙ্গল অ্যান্ড হাউ দ্য বার্ড লুকস লাইক। সো এইরকম ভাবে ট্রান্সলেশন অনেক ক্ষেত্রেই, ট্রান্সলেশন ইজ অলমোস্ট সামটাইমস এন ইম্পসিবল অ্যাক্টিভিটি। অনেক সময় প্রায় অসম্ভব একটা অ্যাক্টিভিটিতে পরিণত হয়, কারণ সেটা এক্স্যাক্টলি রেপ্লিকেট করা সম্ভব হয়ে পড়ে না একজন অথরের পক্ষে। তো যে অসম্ভবের যে সার্চ, ট্রান্সলেশন ইজ নাথিং বাট আ কোয়েস্ট ফর দ্য ইম্পসিবল ড্রিম। তো এই অসম্ভবের জন্য যে একটা খুঁজে বেড়ানো,
এটাকেই আমরা বলতে পারি ট্রান্সলেশন স্টাডিজ। বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে তো অনেক কিছু ভুলও হয়ে যেতে পারে, যেমন শেক্সপিয়ারের যেসব মানে লেখাগুলো সেগুলো তো বাংলাতে যে শেক্সপিয়ার রচনাবলী বলে যেটা মানে অনুবাদ করা হয়েছে সেখানে যেমন অনেক কিছু ভুল আছে, অনেক প্রচুর ভুল আছে। এই ভুল যে কোনো সময়ই হতে পারে, তার কারণ একজন অথর যে বিলং করে 2020-তে যে কোনোদিনও এলিজাবেথান ইংল্যান্ডে যায়নি, কারণ যাওয়া সম্ভব নয়, টাইম মেশিন তো নেই, তার পক্ষে সেই এলিজাবেথান ইংলিশের এক্স্যাক্ট ট্রান্সলেশন করা, মানে একটা প্রপার ট্রান্সলেশন করা সমস্ত নোটস এবং রেফারেন্স দিয়ে প্রায় একটা অসম্ভব কাজ, সত্যি সম্ভব নয়। তো ফলে এই জিনিসটা কিন্তু করতে গেলে তোমাকে মানে কনস্ট্যান্টলি মানে সেই কালচারের সঙ্গে পরিচিত থাকতে হবে, কারণ সেই কালচার তুমি জানো না, শেক্সপিয়ারের সময় স্ল্যাং এখনকার ইংলিশ স্ল্যাং কমপ্লিটলি আলাদা, পাল্টে গেছে, সবই পাল্টে গেছে, প্রায় 400 বছর আগের জিনিস। শেক্সপিয়ার মারা গেছেন 1616 সালে, সরি, ফ্রম 1564 to 1616। সো অলমোস্ট অনেক সময় এটা একটা অসম্ভব কাজে পরিণত হয়, এটা মাথায় আমাদের রাখতে হবে, ঠিক আছে? বেশ, সো আই এম কামিং ব্যাক টু দ্য, ইয়েস, বলছি যে ট্রান্সলেশন স্টাডিজ এর ফার্স্ট স্কলারটা কে ছিল? ট্রান্সলেশন স্টাডিজ এর ফার্স্ট স্কলার কে ছিল বলা খুব মুশকিল। ট্রান্সলেশন স্টাডিজ কে প্রথম টার্মটা ইনভেন্ট করেছে সেটা আমি মনে হচ্ছে দিয়েছিলাম। ট্রান্সলেশন স্টাডিজ, দাঁড়াও এক সেকেন্ড, দেয়ার আর মেনি ট্রান্সলেশন স্টাডিজ স্কলার, প্রথম কে করেছে সেটা বলা খুব মুশকিল। আমি ট্রান্সলেশন স্টাডিজ টার্মটা প্রথম কে ইউজ করেন আমি সেটা বলেছিলাম, এক সেকেন্ড, this is the man. The term translation studies was first coined by the Amsterdam-based American scholar James S. Holmes in his paper The Name and Nature of Translation Studies. Translation to is the practical applicability of the translation. যেটা তুমি অনুবাদ করছো, হাজার হাজার বছর ধরে ট্রান্সলেশন চলছে। আলেকজান্ডার পোপ ট্রান্সলেশন করেছে ইলিয়াড এবং অডিসি, কিন্তু আলেকজান্ডার পোপ ওয়াজ নট আ ট্রান্সলেশন স্টাডিজ স্কলার, কারণ সেই ডিসিপ্লিনটা তৈরি হয়নি। আগে সবসময় জিনিসটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তৈরি হয়, তারপরে তার তত্ত্ব তৈরি হয়। যেরকম লিটারেচার আগে তৈরি হয়েছে, লিটারারি থিওরি অনেক পরে এসছে, সাহিত্যের যে তত্ত্ব, ফিল্ম আগে তৈরি হয়েছে, পরে ফিল্ম স্টাডিজ এসছে। সেরকমভাবে ট্রান্সলেশন তো বহু বছর ধরে চলছে। গুটেনবার্গ ট্রান্সলেট করেছে, বহু ক্ষেত্রেই টিন্ডেল, কোভারডেল যারা অরিজিনাল হিব্রু বাইবেল থেকে ট্রান্সলেশন করেছে ইংলিশ বাইবেলে। ফলে জেমস দ্য ফার্স্টের বিবলিক্যাল যে ট্রান্সলেশন 1611 এডিশন অফ দ্য বাইবেল, 1611 সালে বাইবেলকে উনি ট্রান্সলেট করার জন্য প্রচুর স্কলারকে এমপ্লয়েড করেন। তাহলে বুঝতেই পারছো ট্রান্সলেশন স্টাডিজ ইজ অ্যান এভার এঙ্গেজিং অ্যাক্টিভিটি। সবসময় ট্রান্সলেশন স্টাডিজ মানে ট্রান্সলেশন হয়ে চলেছে, কিন্তু ট্রান্সলেশন নিয়ে তত্ত্ব, ট্রান্সলেশনকে দিয়ে পড়াশোনাটা করবে সেটা অনেক পরে করেছে। সেটা 1920-এর দশকে, 1902-এর দশকে, এই সময় ওই 1903-4 এই সময়টা করে এটাই মোটামুটি ইনভেন্টেড হচ্ছে। কারণ ট্রান্সলেশন স্টাডিজ ইজ অ্যান একাডেমিক ইন্টারডিসিপ্লিন dealing with the systematic study of the theory, description and application of the translation, interpretation and localization. So it's a bit of a technical activity of translating a text from the source language and target language, and there are various fields which can be included in translation studies like comparative literature, computer science, কারণ এখন তো কম্পিউটারের সাহায্যে অ্যালগরিদম দিয়ে ট্রান্সলেট করা হচ্ছে, ট্রান্সলেশন হিস্ট্রি, লিঙ্গুইস্টিক্স, ভাষা তত্ত্ব ট্রান্সলেশন ইনভলভড, philology means history of the word, philosophy, চিহ্ন বিজ্ঞান বা সেমিওটিক্স, টার্মিনোলজিক্যাল সায়েন্স, এই সব মিলিয়ে ট্রান্সলেশন স্টাডিজ তৈরি হচ্ছে। ফলে বুঝতে পারছো এটা একটা বড় ফিল্ড, এটা ইন্টারডিসিপ্লিন। Coming back to the various schools of the translation studies, so then we will talk about back translation. What is back translation? Anybody have any idea? Back translation is basically translation of a translated text back into the language of the original text made without reference to the original text. ভালো করে বোঝো, ধরো যাক তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে you were translating a text into the Bengali, and then you are translating back into English from the Bengali.
ওই জন্যই বলেছে মেড উইদাউট রেফারেন্স টু দ্য অরিজিনাল টেক্সট। যখন ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট হয়ে গেল, তখন আবার যখন তুমি বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করছো, তখন তুমি আর অরিজিনাল টেক্সটটা দেখছো না, তখন না তুমি ইংরেজিটা দেখছো না, না দেখে ট্রান্সলেট করছো। এবার বলো তোমাদের কমন সেন্স দিয়ে ট্রান্সলেশন, ব্যাক ট্রান্সলেশন কখন ইউজ করা হতে পারে? বলো, হাউ ব্যাক ট্রান্সলেশন ক্যান বি ইউজড in a practical field of translation studies? Any idea? In order to বলো সুস্মিতা, বলো সুস্মিতা। মানে যদি ওয়ার্ডটা কঠিন লাগে যদি ওয়ার্ডটা কঠিন হয় আরো সহজ করার জন্য খানিকটা, আর এই জন্য দেখার জন্য যে ট্রান্সলেশনটা প্রপারলি হয়েছে কিনা। ব্যাক ট্রান্সলেশন বিরাট বড় বড় পাবলিকেশন এজেন্সিতে করা হয়। তাহলে আমি একজন ট্রান্সলেটার, আই এম ট্রান্সলেটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেক্সট, ফর এক্সাম্পল টেস্ট অফ দ্য ডিউরেট্রিজ ইনটু বেঙ্গলি, আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করলাম। আর একজন ট্রান্সলেটার সেই টেক্সটটাকে ট্রান্সলেট করলো ইংলিশে, তারপরে দুটোকে মেলাচ্ছে, ওই হাড়ির টেক্সট আর এই হাড়ির টেক্সট মিলিয়ে দেখলো যে মিলছে কিনা। যদি দেখে কাছাকাছি মিলছে, তাহলে বুঝলো যে ট্রান্সলেশনের অথেন্টিসিটি বা ইকুইভ্যালেন্স, একটু সমানতা বলেছি, ঠিক আছে। যদি সমানতাটা গন্ডগোল হয়ে যায়, যদি বোঝে যে হার্ডি লিখেছে একটা নভেল আর এ প্রডিউস করেছে আর একটা ট্রান্সলেটেড টেক্সট, তাহলে সেটা ট্রান্সলেশন বলে গণ্য করা হবে না। ওই জন্যই ব্যাক ট্রান্সলেশন ইউজ করা হয়। পরীক্ষায় তোমাদেরকে এখনো অব্দি দেওয়া হয়নি, কিন্তু ব্যাক ট্রান্সলেশন করতে দিতে পারে। একটা ইংলিশে প্যাসেজ দিয়ে বললো বাংলায় ট্রান্সলেট করো, তারপরে সেটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করো। সেই ইংরেজির ভাষাটা আগের যে প্রথমে কোয়েশ্চেন পেপারে দেওয়া ইংরেজির ভাষা তার থেকে আলাদা হবে। দ্যাট ইজ ব্যাক ট্রান্সলেশন। এটা তো খুবই কঠিন হবে। এটা কঠিন হবে, কঠিন হতে পারে, কিন্তু এখনো অবধি তোমাদের পড়েনি, এই তোমাদের মানে ভাগ্য ভালো। কিন্তু তোমাদের সিলেবাসে ভালো করে লক্ষ্য করে দেখবে দেওয়া আছে যে প্র্যাকটিস অফ ট্রান্সলেশন, ইট ক্যান বি আস্কড ইন দ্য কোয়েশ্চেন। প্রিয়াঙ্কা বলো। সেটা কি মানে পুরো প্রপার ঠিক নয়? শুনতে পাচ্ছি না, কেটে গেল ভয়েস, আরেকবার বলো। প্রিয়াঙ্কা শুনতে পেলাম না প্রশ্নটা। মানে বলছে যেটা দেওয়া হবে কোশ্চেন পেপারে সেটা কি সেটা প্রপার ঠিক নয়? না, সেটা প্রপার, মানে কোয়েশ্চেন পেপারে একদমই প্রপার একটা তোমাকে কোয়েশ্চেন পেপারে একটা ইংলিশের প্যাসেজ তুলে দিত, তুমি সেটাকে বাংলায় ট্রান্সলেট করবে, করে সেটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করবে। ইমপ্রপার নয়, একদমই প্রপার আছে সেটা, কিন্তু তুমি তোমার মতো করে এটা করবে। এটা বড় বড় পাবলিকেশন এজেন্সিতে এটা কেন করা হয়, ওই আরেকটা ট্রান্সলেশনটা, এটা দেখার জন্য যে প্রথম টেক্সটের সঙ্গে যে 3 নম্বর টেক্সট যেটা তুমি ট্রান্সলেটেড ব্যাক ট্রান্সলেশন হলো সেটার মিল আছে কিনা দেখার জন্য। তো সেটা কি একেবারেই মিল থাকবে না? একেবারেই মিল থাকবে, থাকবে তো বটেই, মানে এমনি মিল থাকবে, কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে তোমাকে টেস্ট করা হবে তোমার সিনোনিমের কতটা জোর রয়েছে, তুমি কতটা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করতে পারো, তোমার ডিকশনারির প্রতি দখল কতটা। ফলে খানিকটা অমিল থাকবে, অনেকটাই অমিল থাকবে, কিন্তু সেন্সটা এক থাকবে, ওয়ার্ডে অমিল থাকতে পারে। ধরো আমি বললাম আ লার্জ ফায়ারবল ইজ কামিং অন মাই ওয়ে, সো এটাকে যদি আরেকটা শক্ত ইংরেজি করে বলি, আ লোড অফ কনফ্ল্যাগ্রেশন is driving upon my way, ঠিক আছে। সো এইরকম ভাবে তুমি ইংরেজিটাকে যে কোনো সময় পরিবর্তন করতে পারো, এটাই তোমাকে বুঝতে হবে কিভাবে করবে না করবে, বুঝতে পেরেছো? দেখে দেখে লিখে দিয়ে চলে আসবে। হ্যাঁ, ওরকম মানে দেখো প্রশ্ন নাও করতে পারে, কিন্তু সিলেবাসে রয়েছে 18-19 এসএসসির কোয়েশ্চেনে এখনো অবধি তোমাদের ট্রান্সলেশনের স্টাডিজের ওপরে এখনো অবধি কোনো ইয়ে 19-এর প্রশ্ন আর পাশে 18-ওর প্রশ্ন ক্রিয়েটিভ রাইটিং এখনো অবধি কিন্তু কোনো ট্রান্সলেশন করতে দেয়নি, এখনো অবধি ট্রান্সলেশন করতে দেয়নি। কিন্তু তোমাদের সিলেবাসে যদি দেখো তাহলে আছে এক্সারসাইজেস টু কম্প্রিহেন্ড, ট্রান্সলেশনের এক্সারসাইজ করতে দিয়েছে, কি বোঝার জন্য যে ইকুইভ্যালেন্স যাতে হচ্ছে কিনা ইন ট্রান্সলেশন। জন্যই কি থেকে প্র্যাকটিস করতে বলেছে, রিসোর্সেস ফর প্র্যাকটিস, ট্রান্সলেশন প্র্যাকটিস করতে বলেছে, ডিকশনারি, এনসাইক্লোপিডিয়া, থেসারাস, গ্লসারি, সফটওয়্যার সব নিয়েই করতে বলেছে,
কিন্তু এখনো থিসারাস গ্লসারি এগুলো কি? গ্লসারি হচ্ছে বেসিক্যালি ডিকশনারির মতোই, যেখানে এক্সপ্লেন থাকে, মানেটা এক্সপ্লেন থাকে। থিসারাস ইজ ডিকশনারি ইটসেলফ। ঠিক আছে, বলো। স্যার বলছি যে কোনো জায়গা থেকে দিতে পারে? যে কোনো জায়গা থেকে দিতে পারে, মানে দেখো দেওয়ার সম্ভাবনা কম, আমি মানছি এটা, কারণ দুবারে জায়গা দেবে না, কিন্তু নিউজ পেপার থেকে দিতে পারে। আমি দেখো অনেকগুলো, দেখো তোমরা যদি এই স্টাডি মেটেরিয়ালটা কেউই দেখো নি, এটাই হচ্ছে মুশকিলটা। হ্যাঁ, ভালো করে দেখো, এখানে আমি ট্রান্সলেশনের অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এতগুলো এক্সাম্পল এইটা দেখে দেখে তোমরা যদি প্র্যাকটিস করো, এই দেখো এক্সারসাইজ ইন ট্রান্সলেশন, তোমাদেরকে ট্যাগ লাইন ট্রান্সলেট করতে বলতে পারে। আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, পেপসি ये है राइट चॉइस बेबी। ঠিক আছে, সার্ফ দাগ আছে হ্যাঁ। তো এই এরকম ট্রান্সলেট করে তোমায় বলতে পারে। ছোট হ্যাঁ, 2 নম্বরের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ট্রান্সলেশন। অ্যাডভার্টাইজমেন্ট ট্রান্সলেশন, অ্যাডভার্টাইজমেন্ট দেখো তোমাদের সিলেবাসের মধ্যে আছে। ইউজিং অ্যাডভার্টাইজমেন্ট, ইউজিং টুলস অফ টেকনোলজি ফর ট্রান্সলেশন, পড়তে হবে তো। সিলেবাসটার দিকে ভালো করে তাকাও, এগুলো পড়াবো আমি, কিন্তু সিলেবাসটার দিকে ভালো করে তাকালেই বুঝতে পারবে যে কি কি ভাবে ট্রান্সলেশন আসতে পারে। আমি একটা কম্প্রিহেন্সিভ পিকচার দেওয়ার চেষ্টা করছি। নিউজ পেপার থেকে আসতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে ছোট 2 নম্বরের একটা দিতে পারে, যেটা ট্রান্সলেট করে দেখাও। দিতে পারে একটা বড় লিটারেচারের প্যাসেজ, দিতে পারে কবিতা থেকে, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, ব্রিডিং লাইল্যাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড, মিক্সিং মেমোরি এন্ড ডিজায়ার, স্টারিং ডাল রোডস উইথ স্প্রিং রেন। বা ট্রান্সলেট করো, let us go then you and I, when the evening is spread out against the sky like a patient etherized upon a table. ইভিনিং স্কাইকে পেশেন্টের সঙ্গে তুলনা করছে, ইথেরাইজড upon a table, যেন অপারেশন টেবিলে শুইয়ে দিয়েছে সন্ধ্যেকে, এবং সেখানে কবি এবং কবির প্রেমিকা বিরুদ্ধে গেছে। ট্রান্সলেট করো, আসতে পারে, ওই জন্য বলছি। বলো স্যার, বলো। বলছি সবচেয়ে বেশি হলে কত নম্বরে আসতে পারে? সবচেয়ে বেশি হলে 10 নম্বরে আসতে পারে। 10 নম্বরে তোমার তো অনেক অপশনও থাকছে, তুমি যদি ট্রান্সলেট করতে নাও চাও তাহলে বড় প্রশ্ন করবে। আর ছোট্ট হলে অ্যাডভার্টাইজমেন্ট ট্রান্সলেশন হলে 2 নম্বরে আসতে পারে। আর যদি এমনি এদিক ওদিক থেকে একটা প্যাসেজ ছোট তুলে দেয় 5 নম্বরে আসতে পারে, আবার নাও আসতে পারে। গত 2 বছরে যেরকম আসেনি, কিন্তু সিলেবাসে একটা জায়গাতে কিন্তু স্কোপ রয়ে গেছে দেবার। ফলে যদি তোমরা সেই কোয়েশ্চেনটা দেখে কান্নাকাটি শুরু করো যে স্যার কোয়েশ্চেনে তো পড়েছে, তাহলে সেই কান্নাকাটিটা হবে না, কারণ সিলেবাসের আগের বারে তো কোয়েশ্চেনে ছিল না, কিন্তু সিলেবাসের মধ্যে রয়েছে, এটা মাথায় রেখো। আদারওয়াইজ মোটামুটি ট্রান্সলেশনের থিওরিগুলো মুখস্থ করতে হবে। ট্রান্সলেশনে কিন্তু মেমোরাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাকে পরে যেগুলো বলাবো, ধরো যাক মোবাইল ট্রান্সলেশন, ভেরিয়াস নেমস অফ দ্য সফটওয়্যার ট্রান্সলেশন, বা ধরো যাক ট্রান্সলেশন ইন কেস অফ অ্যান মাল্টিলিঙ্গুইস্টিক সোসাইটি লাইক ইন্ডিয়া, সেখানে তো তোমাকে প্রচুর তথ্য মাথায় রাখতে হবে। সেগুলো যদি তুমি না পড়ে মনে রাখো, যদি আমি স্টাডি মেটেরিয়ালটা আগে থেকে দিয়ে দিই যেটা তোমরা পড়তে পারো, এটা পুরো মনে রাখার খেলা, কিন্তু মনে রাখতে না পারলে ছবি। বুঝতে পেরেছ? তো ফলে যেটা বলছিলাম একটু আগে, সেটা হচ্ছে এই স্টাডি মেটেরিয়ালটা 66 পাতা। এই 66 পাতা স্টাডি মেটেরিয়ালটা কিন্তু 66 পাতার নয়, কারণ মেন যে থিওরিটিক্যাল ডিজাইনটা এটা 47 পাতা দিয়ে শেষ হয়ে গেছে। তারপরে প্রচুর এক্সারসাইজ রয়েছে ট্রান্সলেশনের, তোমরা বাড়িতে বসে বসে এই এক্সারসাইজগুলো করতে পারো। প্রথমে বাংলায় ট্রান্সলেট করবে, তাকে আবার ইংরেজিতে ট্রান্সলেট করবে। নিউজ পেপার ট্রান্সলেশন ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ব্যাক ট্রান্সলেশন। নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে ইন ইয়োর ল্যাঙ্গুয়েজ, ইন ইয়োর মাদার টাং। We have to translate. The former RBI governor Raghuram Rajan has said that he made it quite clear to the government that demonetization was not a good idea. এটাকে ট্রান্সলেট করলে প্রথমে বাংলাতে, তোমরা আবার ইংরেজিতে ট্রান্সলেট করলে, এতে কি হবে? এতে পরীক্ষাও যদি নাও কোনোদিন পড়ে, তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিলটাও অনেকটা ভালো হবে। ফলে 2-1টা প্র্যাকটিস আমি তো কলেজের মধ্যে প্র্যাকটিস করাতাম, কিন্তু এখন লাস্টের দিনটা প্র্যাকটিসের জন্য রাখবো। অনলাইনে তো প্র্যাকটিস করাটা খুব মুশকিল। তো তোমরা যেটা করতে পারো, তোমরা প্র্যাকটিস করে আমাকে ছবি তুলে পাঠাতে পারো, দেখাতে পারো যে স্যার এই হচ্ছে ট্রান্সলেশন করেছি, লজ্জা না পেয়ে। ঠিক আছে? তো এখানে পর ট্রান্সলেশনের নিউজ পেপার ট্রান্সলেশন, দেখো এগুলো সব লিটারেচারের প্যাসেজ। D.H. লরেন্সের উইমেন ইন লাভ, লেডি চ্যাটার্লিস লাভার, প্রপোজ অফ দ্য লেডি চ্যাটার্লিস লাভার, D.H. লরেন্সের বিভিন্ন বিখ্যাত জায়গা থেকে, জর্জ বার্নার্ড শয়ের ট্রিটিজ অন দ্য পেরেন্টস এন্ড চিলড্রেন,
এই সব জায়গা থেকে এই প্যাসেজগুলো করা আছে, কবিতাও দেয়া আছে, এখান থেকে তোমরা একটু ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারো চাইলে। ট্যাগলাইনগুলো করব, ট্যাগলাইনগুলো করো ট্রান্সলেশন, অ্যাডভার্টাইজমেন্ট ট্যাগলাইন ট্রান্সলেশন করে দেখাও। ডিকশনারি থেকে করতে পারি তো? ডিকশনারি থেকেও করতে পারো ট্রান্সলেশন, যে কোনো জায়গা নিজের দ্বারা হবে না কারণ ডিকশনারি দেখে যা খুশি দেখে ট্রান্সলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? হ্যাঁ, ডিকশনারি দেখে দেখে ট্রান্সলেশন করলে তবেই তো স্টক অফ ওয়ার্ডসটা বাড়বে, নাহলে বাড়বে কি করে? ফলে তোমাদের যেটা বলছি, প্র্যাকটিসটা নিজেরা করো, কারণ এটা তো আমি করাতে পারবো না, তোমাকেই করতে হবে। ফলে প্র্যাকটিসটা এখন থেকে শুরু করো, তারপরে নয় আমি সেগুলো কারেক্ট করে দেবো বা দেখে দেবো, ঠিক আছে? বেশ, থিওরিতে ফেরত আসি। So I have already told you that back translation is the translation of a translated text back into the language of the original source text, made without reference to the original text. Original text na dekhi jokhon kora hoy. So comparison of a back translation with the original text is sometimes used as a check on the accuracy of the original translation. Eta bolchilam, in order to check the accuracy and the authenticity of the original translation, ঠিক মতো হয়েছে কিনা দেখা। আমি ধরো যে ট্রান্সলেট করলাম ইংরেজি থেকে বাংলায়, এবার আরেকজন লোক যে ইংরেজিতে পড়েইনি, সে আমার বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করলো, এবার করে দেখলো যে সেটা ঠিক মতো আছে কিনা। আরেকজন লোক, 3 নম্বর লোক, সেটা জাজ করলো যে অরিন্দমের ট্রান্সলেশনটা ঠিক মতো হয়েছে কিনা। ইটস অলমোস্ট লাইক ব্যাক ক্যালকুলেশন ইন ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স আমাকে ব্যাক ক্যালকুলেট করে উত্তর দেখে আবার প্রশ্নে যায় দেখার জন্য যে উত্তরটা ঠিক আছে কিনা। সো ইট ইজ নোন অ্যাজ রাউন্ড ট্রিপ ট্রান্সলেশন অলসো। আবার ফেরত যাওয়া এমন, বলো বলছি আলাদা আলাদা মানে আলাদা আলাদা ব্যক্তি করবে তো এই ট্রান্সলেশন? ব্যাক ট্রান্সলেশনে প্রফেশনাল সেটিং এ আলাদা আলাদা ব্যক্তি করে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তুমিই করো। বেশ, coming into the machine translation পরে আবার ডিসকাস করব, কারণ মেশিন ট্রান্সলেশন 10 নম্বরের প্রশ্ন করতে পারে। বেসিক্যালি machine translation also abbreviated as MT, ছোট করে বলা হয় MT, but it is not to be confused as machine aided human translation, এটা আবার আলাদা। So machine translation is basically a subfield of computational linguistics. Computational linguistics মানে যেখানে ভাষা তত্ত্বকে কম্পিউটারের মাধ্যমে ইউজ করা হচ্ছে, কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, যে অ্যালগরিদম, তাকে ইউজ করা হচ্ছে এটা করার জন্য। ফর এক্সাম্পল, দ্য গ্রেটেস্ট এক্সাম্পল ইজ অফকোর্স গুগল ট্রান্সলেট। বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। আই অ্যাম আ ভেরি গুড পার্সোনালিটি, আমি খুব ভালো ব্যক্তিত্ব, খুব ভালো ট্রান্সলেট হচ্ছে। যদি আমি একটু কঠিন সেন্টেন্স করে দিই, ফর এক্সাম্পল, দ্য predicament of the COVID-19 patient seem to be a rather precarious one in this post-pandemic situation. কোভিড-19 রোগীর ভয়াবহতা এই মহামারী পরবর্তী মহামারীতে একেবারে অনিশ্চিত বলে মনে হচ্ছে। এইখানটা মহামারী পরবর্তী দুটো মহামারী হয়ে গেছে। মহামারী পরবর্তী এইখানে দু একটা জায়গাতে একেবারে অনিশ্চিত বলে মনে হচ্ছে, অনেকটা ঠিক হলো। কিন্তু এখানে ভয়াবহতাটা, এটা প্রেডিকামেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ভয়াবহতা নয়, প্রেডিকামেন্ট হচ্ছে সিচুয়েশন, মানে কন্ডিশন। তো এখানে একটু একটু দু একটা ট্রান্সলেশনের গন্ডগোল হচ্ছে। সো দিস ইজ, বলো প্রিয়াঙ্কা, কিছু বলছো? স্যার, এটা ক্যামেরা অন করলেও তো ক্যামেরা থেকে মানে বইয়ের যদি অ্যাবসলিউটলি, ওটাকে কি বলে? সব ওয়ার্ড স্ক্যান করে না, সব ওয়ার্ড স্ক্যান করে না, ওটাকে কি বলে? OCR, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন মানে is the electronic or mechanical conversion of the images of typed, handwritten or printed text into machine encoded text.
কোনো একটা লেখা যেটা প্রিন্টেড টেক্সট, তাকে মেশিন, তাকে হার্ড কপি থেকে সফট কপিতে নিয়ে যাচ্ছি, তাকে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন বা OCR বলে। এটা যত বেশি অপটিমাইজড হবে, যত বেশি উন্নত হবে, তত বেশি মেশিন ট্রান্সলেশন আরো বেশি উন্নতি হবে। ঠিক আছে? তো widely used as a form of data entry platform from the printed paper data records to the from the back statements, computerized receipt to the soft copy. এটাকে OCR বলে। তো OCR is another part of the machine translation. এগুলো প্রত্যেকটাই computational linguistics এর part. What is computational linguistics? Computational linguistics. It's basically a branch of the it's an interdisciplinary branch field concerned with the computational modeling of the natural language. আমাদের প্রত্যেক দিনের ভাষায় এটা ব্যবহার করি, সেটাকে কিভাবে কম্পিউটারের অ্যালগরিদমে ঢোকাবো, ঢুকিয়ে যাতে অন্য থেকে অন্য ভাষা চেঞ্জ করা যাবে। এই যে মানে কম্পিউটার কিন্তু জানে না যে সেই মুহূর্তে আমি বাংলা থেকে ইংরেজিতে করবো না ইংরেজি থেকে অন্য কিছুতে করবো, আমি বাংলা থেকে থাই ল্যাঙ্গুয়েজও করতে পারি। তোমরা নিশ্চয়ই এটা জানো, গুগল ল্যাঙ্গুয়েজে এতগুলো অপশন রয়েছে, বাংলা থেকে ইংলিশ শুধু নয়, আমি পাঞ্জাবি, ওড়িয়া যে কোনো জায়গায় করতে পারি। এ দেখো, আমি সরি ইংলিশ 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 where is English? হিউম্যান বিইং, এই মুহূর্তে পাঞ্জাবিতে ট্রান্সলেশন, আমি জানি না পাঞ্জাবিতে ট্রান্সলেশনটা ইজ অথেন্টিক ট্রান্সলেশন অর নট, কিন্তু এর অ্যালগরিদম কম্পিউটার জানে না, কিন্তু কম্পিউটারের মধ্যে ডিকশনারি ভরে দেওয়া আছে, কম্পিউটারের মধ্যে লোডেড ভোকাবুলারি করে দেওয়া আছে, সে সেগুলোকে পারমিউটেশন এবং কম্বিনেশন করে, যেরকমভাবে তোমরা ম্যাথামেটিক্সের ক্যালকুলাস করছো সেইভাবে সে করে চলেছে। ইটস অ্যাবসলিউটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। Computational linguistics involves artificial intelligence, cognitive science, neuroscience, psycholinguistics, এই সব কিছু মিলিয়ে computational linguistics তৈরি হয়। Clear? So it investigates the use of the software to translate text or speech from one language to the another. So বুঝতে পারছো তোমরা যখন এই স্টাডি মেটেরিয়ালটা পড়বে, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স কাকে বলে একবার খুলে দেখে নেবে। সো অন আ বেসিক লেভেল এমটি মানেই মেশিন ট্রান্সলেশন। The machine translation performs basically simple substitution of the words in one language for words in another. সাধারণভাবে একটা শব্দকে আরেকটা শব্দ দিয়ে রিপ্লেস করে দেয়। ওই জন্যই গ্রামারটা অনেক সময় ঠিক থাকে না, বিকজ ইন আ ল্যাঙ্গুয়েজ গ্রামার, the syntactical structure is very important. Syntactical মানে relating to the sentence, এটা খুব ইম্পর্টেন্ট। ফলে এটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু আর রাখা যাবে না। তো এটা অনেক সময় মেশিন ট্রান্সলেশনে কিন্তু গন্ডগোল হতে পারে। সো সলভিং দিস প্রবলেম উইথ দ্য কর্পাস স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড নিউরাল টেকনিক্স is a rapidly growing field that is leading to better translations. Corpus statistics এক ধরনের স্ট্যাটিস্টিক্স, যেটা দিয়ে কতভাবে এই যে একটা ট্রান্সলেশনের পারমুটেশন এবং কম্বিনেশন করা যেতে পারে, কত রকমভাবে গ্রামারটাকে চেঞ্জ করতে পারে, সব কটা ইনফরমেশনই ঢুকিয়ে রেখে দিচ্ছে কম্পিউটারের মধ্যে, যাতে যে কোনো সময় সেটাকে কাজে দেখানো যেতে পারে। তোমাদের একটু বেসিক নলেজের জন্য বলে রাখি, তোমরা তো অনেকেই জানো না, ম্যাথামেটিক্স, এই যে দ্য ফিল্ড অফ দ্য ম্যাথামেটিক্স ইটসেলফ, তোমরা তো সবাই জানো এটা তোমাদের শুধুমাত্র ওই ছোটবেলায় একটা ভয়ের বিরাট বড় কারণ, যে অঙ্ক দেখলেই ভয় করতো, ঠিক মতো বুঝতে পারি না, ওটা তেমন কোনো কাজে লাগে না। কিন্তু আমাদের প্রত্যেক দিনের প্র্যাকটিক্যাল ফিল্ডে মেডিকেল সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে ম্যাথামেটিক্স হচ্ছে বেসিক কম্পোনেন্ট, যেটা ছাড়া কিন্তু কিচ্ছু হবে না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি। এই যে আমার বডির মধ্যে, আমি একটা সাধারণ হিউম্যান বিং, আমার বডির মধ্যে রক্তে হেমোগ্লোবিনের পরিমাণ কতটা, আমি একটা ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে হঠাৎ করে বডির মধ্যে কোনো হেমোগ্লোবিন চেঞ্জ হলো কি হলো না, এটাকে বলে ফার্মাকোডাইনামিক্স। একটা ওষুধ খেলে তার ইনফ্লুয়েন্সটা বডির মধ্যে কতটা পড়লো, এটা পুরোটা জাজ করে কোন ফিল্ড জানো? ম্যাথামেটিক্যাল বায়োলজি। ম্যাথামেটিক্যাল বায়োলজি অঙ্ক কষে দেখিয়ে দেয় যে এই এক মুহূর্তে দাঁড়িয়ে এই ওষুধটা খাওয়ার পরে, ধরা যাক একটা ওষুধ বলছি র্যাবিপ্রাজল অ্যান্টাসিড,
খাওয়ার পরে অরিন্দমের শরীরে কি কি পরিবর্তন হলো, কটা সাইটোপ্লাজম কমলো, কটা বাড়লো, কটা সেল ডেথ হলো, কিরকম ভাবে বডির মধ্যে ব্লাড ফ্লো হচ্ছে, সেটা পুরো অঙ্ক কোষে বের করা সম্ভব। এবং সেই ম্যাথামেটিক্যাল অ্যালগরিদমই ওই যে বিভিন্ন ধরনের কম্পিউটারের যে তোমরা মেশিন দেখো, সিটি স্ক্যান থেকে শুরু করে প্রত্যেকটাই এই ম্যাথামেটিক্যাল অ্যালগরিদমের লেভেলে অপারেট করে। তার মধ্যে ওই প্রোগ্রামটা ঢুকিয়ে দেওয়া আছে বলেই সেভাবে অপারেট করছে না, কিভাবে করবে। এবং কম্পিউটারের প্রোগ্রাম তোমরা জানো ম্যাথামেটিক্স ছাড়া কোনোভাবে এন্টার করা সম্ভব নয়। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিভাবে করছি, থ্রু দ্য ইউজ অফ দ্য প্রসেসর ইন দ্য কম্পিউটার। এবং প্রসেসর লেভেল প্রোগ্রামিং কেবলমাত্র দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করে, একটা 0 একটা 1, এই দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেট করে। তাহলে বুঝতে পারছো যে ল্যাঙ্গুয়েজ ইজ নট অনলি a science system in our human language, in the sense of the term of being a human language. শুধু হিউম্যান ল্যাঙ্গুয়েজ নয়, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এগুলো প্রত্যেকটাই সায়েন্স সিস্টেম, এগুলো প্রত্যেকটাই চিহ্ন বিজ্ঞান এক একটা। ফলে কি মেশিন ট্রান্সলেশন, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স থ্রু দ্য মিনস অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো প্রত্যেকটাই ম্যাথামেটিক্যাল বেসিসের মধ্যে দিয়েই চলে আসছে। বুঝতে পারছো? বেশ, এরপরে এটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন। 10 নম্বরের কোয়েশ্চেনে পড়তে পারে স্কুলস অফ দ্য থট ইন ট্রান্সলেশন স্টাডিজ, ছোট ছোট করে লিখতে হবে তখন। বেশ, এগুলো আবার 5 নম্বরেতেও পড়তে পারে, 2 নম্বরে। স্যার 10 নম্বরে দিলে এইখানে যে স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো আছে ওইটাই লিখে দেবো তো? ওটাই লিখবে। ওইটুকু এইটুকু হবে যে ছোট মতো? কোথায় ছোট মতো? 10 নম্বরে তো মেশিন ট্রান্সলেশনটা 10 নম্বরে পড়তে পারে, সেটা তো বড় করে পড়ে দেওয়া আছে। এই সোন ট্রান্সলেশন বা ব্যাক ট্রান্সলেশন এগুলো পড়বে না, 10 নম্বরে পড়লেই পুরো স্কুলটা পড়বে, এই পুরোটা রে। ও লেখ এবার কত লিখবি, বুঝতে পেরেছো? 10 নম্বরে পড়লে পুরোটা পড়বে। ডিসকাস অ্যাবাউট দ্য, এরকম পড়তে পারে, ডিসকাস অ্যাবাউট 3 or 4 স্কুলস অফ দ্য ট্রান্সলেশন স্টাডিজ। বেশ, এবার আসছি সোন ট্রান্সলেশন। সোর্ন করা মানে SWRN, সোর্ন মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সোর্ন? বলো। দেখো, সোন মানে বেসিক্যালি শপথ নেওয়া, পাস্ট পার্টিসিপল অফ সোয়ার, শপথ গ্রহণ করা। শপথ কখন হয়? যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। লিগ্যাল জুডিশিয়ারির কাজে আমি যখন কোনো একটা সাক্ষী দিতে যাচ্ছি, দ্যাট ইজ অলসো আ ওয়ে অফ রিপ্রেজেন্টিং মাইসেলফ। আমি নিজেকে রিপ্রেজেন্ট করছি, কারুর হয়ে বা বিপক্ষে সাক্ষী দিচ্ছি। এর ফলে সেই সময় দাঁড়িয়ে অনেক লিগ্যাল ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে ট্রান্সলেশন, ট্রান্সলেট করতে সোন ট্রান্সলেশন ইউজ করা হয়। ফর এক্সাম্পল, আমেরিকান কনস্টিটিউশনের কোনো একটা পার্টিকুলার জায়গা ইন্ডিয়াতে লাগবে, ফ্রেঞ্চ কনস্টিটিউশনের লাগবে কোনো একটা পার্টিকুলার জায়গা, ভারতবর্ষে কোনো লিগাল ডকুমেন্টে, তাকে ট্রান্সলেট করার জন্য একটা লোক লাগবে। ফর এক্সাম্পল, অনির্বাণ গেছে, একটা দেখে ফেলেছে একজন লোকের খুন, খুব একটা ইম্পর্টেন্ট লোকের খুন দেখে ফেলেছে আমেরিকান ব্র্যান্ড অ্যাম্বাসেডারের। হ্যালো হ্যালো, স্যার লেফট হয়ে গেছে, চলে এসেছে আবার। সরি। তো ফর এক্সাম্পল, অনির্বাণ কোনো একটা ইম্পর্টেন্ট খুন দেখে ফেলেছে কারুর, মানে প্যারিসে বেড়াতে, মানে অনির্বাণ কি প্যারিসে বেড়াতে কি খুনটা দেখে ফেলে, তখন তাকে সাক্ষাৎ, মানে তাকে সাক্ষী দিতে হবে কোথায়? প্যারিসে দিতে হবে ন্যাচারালি, তাকে প্যারিস যেতে হবে। তো প্যারিস গিয়ে যখন সাক্ষী দেবে, সে কি ফ্রেঞ্চ জানে? জানে না। তো তাহলে কি করতে হবে? অনির্বাণের বক্তব্যটাকে ট্রান্সলেট করা হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে। কি করবে? শোনা যাচ্ছে না স্যার এখনো তো। স্যার কোথায় চলে গিয়েছিলেন? উড়ে উড়ে যায়নি আসলে, মানে আমার পুরো জিনিসটা উড়ে গেল আর কি। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, যেটা হচ্ছে ধরা যাক অনির্বাণ কোনো একটা ক্রিমিনাল অফেন্স প্যারিসে গিয়ে দেখে ফেললো। শুনতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখে ফেলার পরে অনির্বাণকে তো সাক্ষাৎকার, মানে তাকে ন্যাচারালি তার যে জাস্টিফিকেশন, সে যে সাক্ষী দেবে, সাক্ষ্য,
সেটা তাকে প্যারিসের করে দিতে হবে। প্যারিসের লোক ন্যাচারালি ইংলিশ বাংলা কিছু বোঝে না, তাকে অফিসিয়াল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিতে হবে। অনির্বাণ কি ফ্রেঞ্চ জানে? জানে না। কি করতে হবে তখন? তখন অনির্বাণ বাংলায় বা ইংলিশে বলে যাবে, ট্রান্সলেটার সেটাকে ট্রান্সলেট করবে। এটাকে বলে সোন ট্রান্সলেশন। এবার সেই ট্রান্সলেশনে অল্প কিছু ভুল থাকা মানে যে যার ভাগ্য অনির্বাণের হাতে, মানে যার হয়ে অনির্বাণ সাক্ষ্য দিচ্ছে, কোনোভাবে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে সে দোষী সাব্যস্ত হয়ে যেতে পারে। তাহলে লিগাল ডকুমেন্টসের ক্ষেত্রে যে ট্রান্সলেশন হয় সেটা অত্যন্ত অথেন্টিক, মানে অথেন্টিক অ্যাটেম্পটের সঙ্গে, অত্যন্ত অনেস্ট অ্যাটেম্পটের সঙ্গে করতে হয়, নাহলে যে কোনো সময় বিপদ নেমে আসতে পারে। হেন্স ইট ইজ নোন অ্যাজ দ্য, যে ট্রান্সলেট করবে তাকেও তো খুব বিশ্বাসযোগ্য হতে হবে, তাকে খুব বিশ্বাসযোগ্য হতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা মানে লিগাল প্র্যাকটিশনার অফ দ্যাট পার্টিকুলার কান্ট্রি, সেই দেশের বড় বড় আইনজীবী, এবং নট অনলি দ্যাট, তারা সেই দেশের অফিসিয়াল গভর্নমেন্ট পোস্ট হোল্ড করে, বড় পোস্ট হোল্ড করে। এরকম লোকজনকে এই ধরনের অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করার কথা ভাবা হয়। সো দ্যাট ইজ সোর্ন ট্রান্সলেশন, SWORN. It's called certified translation, aims at the legal equivalence, আইনের দিক থেকে যাতে সমানতা থাকে বিটুইন টু ডকুমেন্টস। প্রেজেন্টেশন আসছে না। ওকে ওকে ওকে, সরি, কিন্তু প্রেজেন্টেশনটা করতেই ভুলে গেছি। প্রেজেন্ট নাও, নতুন করে জয়েন করব। বুঝতে পারলাম না। সোন ট্রান্সলেশনটা বুঝতে পারলে না? বেশ, না। আচ্ছা, সোন ট্রান্সলেশন is generally used for translating some documents into the legal documents, into the legal language. সোন ট্রান্সলেশন জেনারেলি ইউজ করা হয় সেই সমস্ত ক্ষেত্রে যেখানে ধরা যায় একজন কেউ কোনো একটা লিগাল ডকুমেন্টসের ক্ষেত্রে কোনো সাক্ষ্য দেবে, সে কোর্টে হাজির হয়েছে। তুমি গেছো পাঞ্জাব কোর্টে কিছু একটা বলতে, তুমি পাঞ্জাবে কারোর একটা খুন দেখে ফেলেছো, এবার তুমি তো পাঞ্জাবি জানো না। এবার ন্যাচারালি পাঞ্জাবে সবাই ইংলিশ জানে বলে তোমার অসুবিধা হবে না, কিন্তু বিদেশ হতো, ধরা যাক তুমি আরব আমির সাইতে কোনো একটা প্রবলেমে আটকে পড়েছো। এবার তুমি যে কথাগুলো বলবে সেগুলো ট্রান্সলেট করবে কে? সেখানকার ইন্টারপ্রেটার বা সেখানকার ট্রান্সলেটার। কিসে করবে? তুমি বলবে ইংরেজিতে, সে করবে আরব ল্যাঙ্গুয়েজ, তাই তো? এবার এই যে পুরো প্রসিডিওরটা হবে, এর ফলে তো একজনের বা দুজনের বা তিনজনের ভাগ্য সম্পূর্ণ তোমার যে বক্তব্য তার উপরে ডিপেন্ডেন্ট। তুমি সেই খুনটা দেখেছো বা তুমি কোনো সমস্যায় জড়িয়েছো, মানে তোমার ভাগ্য সেখানে জড়িত। ফলে ন্যাচারালি এই সমস্ত ট্রান্সলেশন যখন হয় সেখানে একজন লোক থাকে না, অনেক লোক থাকে, এবং সেখানে authenticity and the accuracy of the language, of the legal language, and the sanctity of the legal language is to be maintained in a very strict way. খুব স্ট্রিক্ট ভাবে এটাকে মেনটেন করা হয়, বুঝতে পেরেছো? ফলে এই পুরো লিগাল ল্যাঙ্গুয়েজের যে ইকুইভ্যালেন্সটা, এটাকে বলা হয় সোন ট্রান্সলেশন। সোন মানে শপথ নেওয়া, সোয়ার করা। বলো বলো, বুঝতে পেরেছো কিনা? বেশ বেশ, কামিং ইনটু দ্য নেক্সট পার্ট, আজকের এটাই শেষ পড়াবো, দ্যাট ইজ ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ। So descriptive translation studies, it's a term created by Chowdhury's 1995 book known as Descriptive Translation Studies and Beyond. It aims at building an empirical descriptive discipline to fill one section of the Holmes map. এটা তোমাদের পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে, সো সহজ করে বলতে গেলে হোয়াট ইজ ডেসক্রিপশন ট্রান্সলেশন স্টাডিজ? ওয়েট আ মিনিট, হোমস ম্যাপ কাকে বলে আমি বলছি একটু পরে। So বেশ শব্দ দ্বারা এক সেকেন্ড। Basically,
the descriptive mode in translation studies, it describe what translations actually are, অনুবাদ আসলে কি, rather than simply prescribing how they should be. মানে অনেক সময় যেটা হয় ট্রান্সলেশন স্টাডিজে এক্সাম্পল দিয়ে ট্রান্সলেশনকে সাইট করার চেষ্টা করানো হয়। ফর এক্সাম্পল কাশিরাম দাসের মহাভারত দিয়ে বললো ট্রান্সলেশন কি, তার উত্তরে বললো এই কাশিরাম দাসের মহাভারত হচ্ছে ট্রান্সলেশন। এবার এইরকম অনুযায়ী এটা হচ্ছে তোমার একটা প্রেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ। প্রেসক্রিপটিভ মানে যেখানে তোমাকে প্রেসক্রিপশন যেরকম ডাক্তার দেয়, তোমাকে একটা এক্সাম্পল বা স্পেসিমেন কপি হাতে ধরিয়ে দিচ্ছে। আর হোয়াট ইজ ডেসক্রিপশন ট্রান্সলেশন স্টাডিজ, তোমাকে একটা ওয়াইড ম্যাপ দিচ্ছে, বলছে তত্ত্বগুলোকে আলোচনা করছে, আমি করছি তোমাদের এখন, করে কিছু হচ্ছে কিনা জানি না, কিন্তু ট্রান্সলেশনের বিভিন্ন থিওরিগুলোকে বলে দিচ্ছে, বলছে এই ধরনের ট্রান্সলেশন এইরকমভাবে অপারেটেড হয়, এবার তুমি ট্রান্সলেট করো নিজের মতো। কিন্তু প্রেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজে তোমাকে বেশ কয়েকটা, ওই হোমস ম্যাপের কথা বললাম, হোমস ম্যাপ ইজ বেসিক্যালি বেসড অন দ্য ম্যাপ অফ দ্য ডক্টর টি.জে. হোমস, যার নাম বললাম ট্রান্সলেশন স্টাডিজের যে ক্রিয়েটার, তিনি একটা ম্যাপ করেছিলেন যে কেমন করে ট্রান্সলেশন হয়, তো সেইটাকে হাতে তুলে দেয় প্রেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ ব্যাপারটা একটা ওয়াইড এনাফ করে, ব্যাপারটাকে তত্ত্বগুলোকে বেশি ডিসকাস করে বলে এবার নিজের মতো করে তুমি ট্রান্সলেট করো। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার নয়, আর একবার বলতে হবে। Descriptive translation studies is basically a discipline in translation studies which operates against the prescriptive translation studies. Prescriptive মানে prescription. So basically it tries to describe what translations actually are by theorizing it. তত্ত্বের মাধ্যমে ট্রান্সলেশন কি সেই জিনিসটা বলার চেষ্টা করে। ফর এক্সাম্পল যেরকম আমি চেষ্টা করছি বিভিন্ন তত্ত্ব দিয়ে, সোর্স ল্যাঙ্গুয়েজ কাকে বলে, টার্গেট ল্যাঙ্গুয়েজ কাকে বলে, সিগনিফায়ার কাকে বলে, সিগনিফায়েড কাকে বলে, কালচারাল ট্রান্সলেশন কাকে বলে, এই যে আই এম ডিসকাসিং উইথ ইউ ভেরিয়াস থিওরিজ অফ দ্য ট্রান্সলেশনস, তো এগুলো প্রত্যেকটাই ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজের পার্ট। কিন্তু বুঝতে পেরেছি, মানে এটা একটা এমন বিষয় মানে ওর মধ্যে আর কি ট্রান্সলেশনের সবকিছু আছে এবং এটা বেসিক্যালি ট্রান্সলেশনের তত্ত্ব, প্র্যাকটিসটা নয়, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা নয়, শুধুমাত্র তত্ত্বটা। আমার থিওরিগুলো সব আর কি এন্ট্রি আছে, তো থিওরিগুলো পুরোটাই এই ডেসক্রিপশন ট্রান্সলেশন স্টাডিজের পার্ট। কিন্তু প্রেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজে কি হয়, ধরা যাক তুমি কোনোদিন কোনো একটা বড় পাবলিকেশন এজেন্সিতে গেলে যেখানে তোমাকে ট্রান্সলেট করতে বললো বাংলাতে কোনো একটা জিনিস ইংরেজি থেকে, তারা তোমাকে কি করলো এক্সাম্পল হিসেবে একটা বইয়ের এক্সাম্পল তোমাকে হাতে দিল, দিয়ে বললো যে সুস্মিতা বা অনির্বাণ বা গোলা, তোমরা ট্রান্সলেশন করবে, তোমরা ট্রান্সলেট করতে জানো, কিন্তু এই বইটার মতো করে করবে, অন্য বইয়ের মতো করে করার দরকার নেই, বিভিন্ন ট্রান্সলেশনের থিওরি এমপ্লয় করে ট্রান্সলেশন করার দরকার নেই, প্র্যাকটিক্যালি এই বইটার মতো করে ট্রান্সলেশন করবে, তোমাদের নিজেদের বুদ্ধি কাটা করার দরকার নেই। That is prescriptive translation studies. So they are basically opposite school. Descriptive translation studies means it contain all the theories of the translation. It describes all the theories of the translation in a non-hierarchical manner. Hierarchy মানে যেখানে ওপর নিচে ধনী দারিদ্র এইসব কনসেপ্ট তৈরি করা হয়, নন হায়ারার্কিক্যাল মানে যেখানে সব কোনো ভাগ নেই, সবই সমান। তো দ্যাট ইজ ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ। পরিষ্কার? বলো। হোম ম্যাপ বলে যেটা বললেন ওটা একটা ম্যাপের নাম বলুন, হোম ম্যাপ। এইবার ব্যাপারটা হচ্ছে ডেসক্রিপশন ট্রান্সলেশন স্টাডিজ এই হোমস ম্যাপ অনুযায়ী ক্রিয়েটেড হয়। এই হোমস ম্যাপটা কি? এই যে আমেরিকান স্কলার জেমস এস হোমস তার বিখ্যাত পেপার দ্য নেম অ্যান্ড নেচার অফ দ্য ট্রান্সলেশন স্টাডিজে একটা হোমস ম্যাপ ক্রিয়েট করেছিল। এইটা তোমাকে বোঝাতে গেলে আমার মাথাটা কি পাগল হয়ে গেল, এখানে আমি এখানে ঢুকছি না কারণ এটা পরীক্ষায় তোমাদের পড়ার চান্স কম। ট্রান্সলেশন স্টাডিজ পড়বে না এটা। এই যে দিস ইজ দ্য হোমস ম্যাপ অফ দ্য ট্রান্সলেশন স্টাডিজ, যেখানে অনেকগুলো ভাগ আছে। এই যে ট্রান্সলেশনের দুটো ভাগ,
একটা হচ্ছে পিওর, একটা হচ্ছে অ্যাপ্লাইড। মানে পিওর ট্রান্সলেশন একদম তত্ত্বগত ট্রান্সলেশন। আবার পিওরের দুটো ভাগ আছে, একটা হচ্ছে থিওরিটিক্যাল, একটা ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভের মধ্যে থিওরিটিক্যাল পুরোটাই আছে। এবার থিওরিটিক্যাল আবার দুটো ভাগ, জেনারেল, পার্শিয়াল। পার্শিয়ালের মিডিয়াম restricted, area restricted, rank restricted, text type restricted, time restricted, problem restricted, এরকম অনেকগুলো ভাগ আছে। এটা হচ্ছে হোমস ম্যাপ। এই হোমস ম্যাপের এই ডেসক্রিপটিভ পার্টে ডেসক্রিপটিভলি ট্রান্সলেশন স্টাডিজটা পড়ছে, আর অ্যাপ্লাইডটাই প্রেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ। বুঝতে পেরেছো? ওকে স্যার। বেশ, সো এটা খুবই বেশি পরিমাণে ইউজ হতো। এটার ইউজ বাড়ে আফটার দ্য 1990s, যখন প্রথম কম্পারেটিভ লিটারেচার ব্যাপারটা ডেভেলপ করে। তার আগে বা তার পরে মানে তুলনামূলক সাহিত্য, একটা সাহিত্যের সঙ্গে আমরা একটা সাহিত্যের তুলনা করছি, তার ভিত্তিতে যখন ট্রান্সলেশন করছি, তখন এই ট্রান্সলেশনটা আস্তে আস্তে আসতে আরম্ভ করে। তো এই ট্রান্সলেশনে যে স্কুলের থিওরিটা ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজ, সেটা আসতে আরম্ভ করে। বেশ, সো এই হচ্ছে মোটামুটি ডেসক্রিপটিভ ট্রান্সলেশন স্টাডিজের স্কুল। এর পরের দিন স্কোপাস থিওরি, কালচারাল ট্রান্সলেশন, ট্রান্সলিটারেশন, ট্রান্সলেশন মেমোরি, এইগুলো পড়িয়ে চেষ্টা করব বিভিন্ন ফিল্ডে যাওয়া ট্রান্সলেশন স্টাডিজে। বুঝতে পেরেছো? বেশ, বলো কোনো প্রশ্ন আছে কিনা? Any questions from this section? No questions? স্যার বলছি ইউটিউবে ভিডিওগুলো কোনো ডিলিট হবে না তো? না, মানে এটা শেষের উপর দেখতে হবে। হ্যাঁ, থেকে যাবে। এটা বিরাট বড় সুবিধে যে ইউটিউবে ভিডিও কিন্তু থেকে যাবে, সেটা তোমার জিমেইলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, গোলাপ বলো গোলাপ। ট্রান্সলেশন স্টাডিতে যে ডেফিনিশনটা আছে, সেখানে একটা ওয়ার্ড আছে লোকালাইজেশন। লোকালাইজেশন মানে কি? লোকালাইজেশন মানে হচ্ছে স্পেসিফিকেশন। When I am translating a particular terminology from one text down to the another, সেখানে আমাকে লোকালাইজেশন করতে হবে, যতটা স্পেসিফিক করা যায় লোকালি। ধরো যাক একটা শব্দ, আমি এর আগের দিন বলছিলাম, ধরো যাক গ্লোবালাইজেশন একটা শব্দ। গ্লোবালাইজেশন মানে বাংলা কি? বিশ্বায়ন। এবার আমি গোলকায়ন অনেকে করে, ঠিক আছে? এবার এক্স্যাক্ট যে শব্দটা বিশ্বায়ন, গ্লোব মানে বিশ্ব, আবার গ্লোব মানে গোলক। গোলক মানে গোলকের মধ্যে গোটা পৃথিবী কেন ধরে ফেলছি, কারণ গ্লোবালাইজেশন শব্দটার মধ্যে গোটা পৃথিবীকে ধরে ফেলার একটা ব্যাপার আছে। ফলে যত বেশি ওটাকে লোকালাইজ করছি, মানে যত বেশি ওটাকে স্পেসিফিক করছি, তত বেশি ওই শব্দটার মানে বদলে যাচ্ছে। ফলে একটা শব্দের একটা বড় মানে না রেখে তাতে যতটা ছোট সম্ভব করা। এই হিংসে আর হিংসা, এই শব্দের মানে কি? হিংসা মানে হচ্ছে বেসিক্যালি একটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন জানি, আর হিংসা মানে হচ্ছে যেন আমাদের সবার হিংসা, আমাদের একটা কালেকটিভ ফরমেশন অফ দ্য হিংসা। তো এই প্রত্যেকটা শব্দেরই একটা নির্দিষ্ট কনোটেশন আছে, যেটা গূঢ়ার্থ রয়েছে, সেটা যতটা স্পেসিফাই করা যায় ট্রান্সলেশনে, তার জন্যই লোকালাইজেশন করছে। লোকালাইজেশন ছোট করো। বলো, এনি কোয়েশ্চেন? Besh, I suppose there is no question. I have a rather advice for you, short advice for you. Translation studies is difficult, a bit difficult for you, because you are not that mature enough to deal with translation studies. Personally, I have dealt with translation studies in my first year MPhil class. Not before that, not even in master degree. And you are dealing with translation studies in honors second year. So, ন্যাচারালি একটা তত্ত্বকে জানতে গেলে পরে তোমরা আরো ডিফিকাল্ট জিনিসকে ডিল করবে। ইউ উইল ডিল উইথ ফিল্ম স্টাডিজ, ইউ উইল ডিল উইথ লিটারারি থিওরি, যেগুলো এই বয়সে অনেক সময় অনেকে ডিল করতে পারে না। ন্যাচারালি তোমাদেরকে এই বিষয়গুলো, যেহেতু তোমরা তত্ত্বকে, এগুলো তো শুধু টেক্সট নয়, দিস আর অল থিওরিজ, ইউ হ্যাভ টু নো আ লট অফ থিংস, কালচারাল প্র্যাকটিসেস, এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস কি করে হচ্ছে, মেশিন ট্রান্সলেশন কাকে বলে সেটা বলতে গিয়ে তোমাকে কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স থেকে নিউরো লিঙ্গুইস্টিক্স সবই অল্প অল্প জানতে হবে। ফলে আমার যেটা অ্যাডভাইস সেটা হচ্ছে ভালো করে আমার স্টাডি মেটেরিয়ালটা পড়বে, কোনো জায়গায় যদি আটকায় আমাকে বলবে, তার সঙ্গে সঙ্গে গুগল করবে। প্লিজ ডেভেলপ আ প্র্যাকটিস অফ গুগলিং দ্য আননোন ওয়ার্ডস। আননোন ওয়ার্ড, অজানা শব্দ,
গুগল করার অভ্যেস তৈরি করো, ওটাই ডিকশনারি, সেখান থেকে পড়ার অভ্যেস তৈরি করো, না হলে কিন্তু পরবর্তীকালে নানা ধরনের অসুবিধে হবে। ফলে এই অভ্যেসটা যদি তুমি আস্তে আস্তে ডেভেলপ করতে পারো তাহলে তোমাদেরও আর ন্যাচারালি বেশি ধরনের অসুবিধাটা পরবর্তীকালে হবে না। এটাই আমার আর কি প্রত্যেকের উদ্দেশ্যে বলা। স্যার এই স্টাডি ম্যাটেরিয়ালটা কি আপনি প্রিন্ট করার কথা বলেছেন? এই স্টাডি ম্যাটেরিয়ালটা তো প্রিন্ট করার কথা বলেছি। ও আমি বললাম আপনি দাঁড়াতে দেবেন না বাবা। না, এতেই এদিক ওদিক হয়ে যাবে। 66 পাতা স্টাডি ম্যাটেরিয়াল পড়তে গিয়ে অবস্থা খারাপ, এই শেষ। আমার তো মনে হচ্ছে আবার মেলানোর সময় আপনি ভিডিও আবার অন করতে হবে। হ্যাঁ, মেলানোর সময় আবার ভিডিওটা অন করতে হবে, করে 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 পড়ে নিতে হবে। আর কোনো অসুবিধা হলে তো আমি রয়েছি, গ্রুপ রয়েছে, গ্রুপে যে কোনো সময় তোমরা প্রশ্ন করতে পারো, আই উইল আনসার ব্যাক, ভয়েস মেসেজ করে যে কোনো সময় আমি আনসার করব, কোনো অসুবিধা নেই। এই সময়টাতে আমি একটু ব্যস্ত রয়েছি, এক সেকেন্ড।